পুষ্পা দ্য রুল। আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার এই সিনেমা মুক্তির মাত্র 7 দিনের মাথায় 1000 কোটি রুপি ইনকাম করে ফেলেছে। ভারতীয় সিনেমার মধ্যে সবচেয়ে দ্রুত 1000 কোটি ক্লাবে প্রবেশ করেছে পুষ্পা দ্য রুল। আর কোন কোন 7টি সিনেমা 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছিল সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পুষ্পা দ্য রাইজিং মানে পুষ্পা সিনেমার প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল 2021 সালের এই ডিসেম্বর মাসে। আর ঠিক এই ডিসেম্বরে সে মুক্তি পেল পুষ্পা দ্য রুল মানে পুষ্পার দ্বিতীয় পার্ট। সেই সিনেমা অনেক রেকর্ড করে ফেললো। সুকুমার পরিচালিত এই সিনেমা। ইতিমধ্যে আমরা জানি যে সবচেয়ে দ্রুত 1000 কোটি রুপির ক্লাবে এই সিনেমা প্রবেশ করেছে রাশমিকা মান্দানা এবং আল্লু অর্জুনের এই সিনেমা। এর মধ্যে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইন্ডিয়াতে একটি প্রিমিয়ার করা হয়েছিল পুষ্পা দ্য রুলের স্পেশাল প্রিমিয়ার, যেটাকে বলে পেইড প্রিমিয়ারও বলা চলে। সেই সিনেমা দেখতে ভিড় করেছিল অসংখ্য মানুষ। এরই মধ্যে হঠাৎ করে হাজির হয়ে গেলেন এই সিনেমার নায়ক মানে পুষ্পারাজ আল্লু অর্জুন। আর তাকে দেখার জন্য হুড়োহুড়ি লেগে গেল দর্শকদের মধ্যে, মারামারি ধাক্কাধাক্কি লেগে গেল। আর এর মধ্যে পড়ে গেলেন নিচে একটি মহিলা, রেবতী 35 বছরের একজন মহিলা। তিনি পদপিষ্ট মানে পায়ের চাপে পড়ে তিনি মারা গেলেন আর তার ছেলে আহত হলেন। এরই মধ্যে আল্লু অর্জুনের নামে কেস করে বসলো এই রেবতীর পরিবার। আর আল্লু অর্জুনকে গ্রেফতারের জন্য পুলিশ গেলেন তার বাড়িতে। প্রথমে লিফটে নামলেন আল্লু অর্জুন, তারপরে তার গ্যারেজে দেখলাম তিনি চা খাচ্ছেন, তার বাবা এবং ভাই পাশে আছেন, সাথে স্ত্রীও আছেন। শেষে আলিঙ্গন করলেন স্ত্রীকে এবং পুলিশ তাকে নিয়ে চলে গেলেন কোর্টে। আর কোর্টে হাজার হাজার মানুষ ঘিরে ধরলো, ঠিক সিনেমার নায়কের মতো। পুষ্পা যেরকম পুলিশের চোখ ফাঁকি দিয়ে নানা রকম কর্মকাণ্ড করে, মানে লাল চন্দন নিয়ে মূলত পুষ্পার পার্ট 1 এবং পার্ট 2 লাল চন্দন পাচার করা হয়, সেটিকে ঘিরে এই সিনেমা। আর পুষ্পাকে দেখলাম যে কোর্টে হাজার হাজার ভক্ত কান্নাকাটির রোল পড়ে গেছে। এরপরে নিম্ন আদালত পুষ্পাকে 14 দিনের কারাবাস দিয়ে দিলেন। তারপরে একেবারে সিনেমার মতো নাটকীয় ঘটনা, পুষ্পা ঝুঁকে নেহি। সেই পুষ্পা এক রাত সত্যি তাকে কারাগারে থাকতে হলো, তারপর হাইকোর্ট তাকে জামিন দিয়ে দিলেন। তারপর বাড়িতে ফেরা, সে এক আবেগঘন দৃশ্য। সেখানে দেখতে পেলাম তার ভাই জড়িয়ে ধরলো তাকে, ছেলে এসে দৌড়ে জড়িয়ে ধরলো পুষ্পাকে এবং স্ত্রীকে তিনি চুমু খেয়ে মানে স্ত্রীকে আদর করে জেলে গিয়েছিলেন, সেই স্ত্রী এসে তাকে আর ছাড়েই না, একের পর এক চুমু খেতে থাকে। পুষ্পা তার বাস্তব রিল লাইফ এবং তার রিয়েল লাইফ মিলেমিশে একাকার হয়ে গেল। আর এই সিনেমা একের পর এক রেকর্ড করে চলেছে। এই সিনেমা সবচেয়ে দ্রুত ইন্ডিয়ান সিনেমার মধ্যে 1000 কোটির ক্লাবে প্রবেশ করে গেছে। 1000 কোটি সে ইনকাম করে ফেলেছে। জানি না এই সিনেমা শেষ পর্যন্ত কত কোটি টাকা মানে ইনকাম করবে, সেটি দেখার জন্য অনেক অপেক্ষা করতে হবে দর্শকদেরকে। কারণ মাত্র এই 10-12 দিন এই সিনেমা মুক্তি পেয়েছে, যেহেতু এই মাসের 5 ডিসেম্বরে মুক্তি পেয়েছে। আর এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কি কি রেকর্ড ধামাকা নিয়ে হাজির হয় পুষ্পা দ্য রুল, আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা, ফাহাদ ফাজিল আর সুকুমারের এই সিনেমা। এবার লাকি 7 মানে 7 গণনা করতে থাকেন। আর কোন 7টি সিনেমা ভারতীয় সিনেমা 1000 কোটি রুপি ইনকাম করেছিল। লাকি 7 বুঝতে পারছেন কার সিনেমা? হ্যাঁ, ধরতে পারেননি না? বলিউড বাদশাহ, বলিউড কিং, ঠিক ধরেছেন, শাহরুখ খান 4 বছর কোনো সিনেমাতে অভিনয় করেননি, কোনো মুভিতে তাকে দেখা যায়নি, কারণ তার পরপর 2টি সিনেমা ফ্লপ করেছিল। তারপরে তিনি ফিরলেন 2023 সালের 25 জানুয়ারি পাঠান। ঠিক ধরেছেন, পাঠান নিয়ে হাজির হলেন পর্দায়। আর 58 বছর তখন তার বয়স, তখন মারমার কাট করে হাজির হয়ে গেলেন শাহরুখ 4টি বছর পর। তাকে দেখার জন্য দর্শক মুখিয়েছিল, তার জন্যে সারা পৃথিবী জুড়ে তার কিন্তু ভক্তর সংখ্যা অভাব নেই। সেই শাহরুখ খান পরপর 2টি সিনেমা তার যখন ফলোআপ করলো, তারপর তিনি কিছুটা গুটিয়ে গেলেন। তারপরে তিনি
অনেক প্রস্তুতি নিয়ে পাঠান নিয়ে হাজির হয়ে গেলেন পর্দায়। আর এটি ছিল 2023 সালের 25 জানুয়ারি এটি পর্দায় রিলিজ হলো, সিদ্ধার্থ আনন্দের এই সিনেমা। আর এটি প্রযোজনা করেছিলেন জর্জ চোপড়া এবং তাদের কাহিনী নিয়েই এই সিনেমা ছিল। স্পাই নির্ভর, এটি ইউনিভার্স স্পাই যে সিনেমাকে বলে সেই সিনেমা ছিল এটি। আর তার বিপরীতে এই সিনেমাতে এসেছিল নায়িকা হিসাবে লাকি চার্ম দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের জন্য লাকি চার্ম কিন্তু এই দীপিকা পাড়ুকোন, কিংবা দীপিকা পাড়ুকোনের জন্য লাকি চার্ম হচ্ছে শাহরুখ খান। আর ভিলেন হিসাবে প্রথম পর্দায় এলেন শেয়ানের লড়াই করতে জন আব্রাহাম এবং শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন। আর স্পেশাল গেস্ট হিসেবে হাজির হলেন পর্দায় শাহরুখ খানের দীর্ঘদিনের বন্ধু সালমান খান। আর মারমার কাটকাট 250 কোটি টাকা বাজেটের এই সিনেমা পুরো পৃথিবী জুড়ে ইনকাম করে ফেললো কত ধরতে পেরেছেন? 1050 কোটি রুপি। লাকি চার্ম 7। এরপর 6 নম্বরে কোন সিনেমাটি আছে ধরতে পেরেছেন? মানে ভারতীয় সিনেমার মধ্যে 1000 কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল, 1000 কোটি ইনকাম করেছিল, প্রভাসের সিনেমা। হ্যাঁ, ঠিক ধরেছেন, এবছর মুক্তি পেয়েছিল। আরেকটি ক্লু দিলাম, এবার মনে ধরতে পেরেছেন? হ্যাঁ, কল্কি। 2898 এডি। এবছরের 27 জুন মুক্তি পেয়েছিল। 600 কোটি রুপির বাজেটের এই সিনেমা, নাগার সিং পরিচালিত। এই সিনেমায় সব বিগ কাস্ট ছিল। সেই সিনেমার প্রভাস তো ছিলই, বিগ বস অমিতাভ বচ্চন ছিল, কমল হাসান ছিল, আরো ছিল দীপিকা পাড়ুকোন, দিশা পাটিনি এবং কলকাতারও একজন বাঙালি অভিনেতা ছিল শাশ্বত চট্টোপাধ্যায়। তিনিও ভিলেন হিসাবে আবির্ভূত হয়েছিলেন এই সিনেমার। আর এই সিনেমার বাজেট ছিল কিন্তু খুব বড়, সবচেয়ে ইন্ডিয়ান সিনেমা যেসব সিনেমা তৈরি হয় তার মধ্যে সবচেয়ে বেশি বাজেট ছিল কিন্তু কল্কিতে। এটির বাজেট ছিল 600 কোটি রুপি। আর পৃথিবী ব্যাপী এই সিনেমা ইনকাম করেছিল কত ধরতে পেরেছেন? আপনি একটা গেস করেন, আপনি একটু অনুমান করেন যে কত টাকা ইনকাম করেছিল প্রভাসের 600 কোটি রুপি বাজেটের এই সিনেমা। কি বলতে পারলেন না তো? এই সিনেমা পৃথিবী ব্যাপী মারমার কাটকাট অ্যাকশন এবং নানা রকমের ভিজিএফ এর কাজ ছিল এই সিনেমাতে। এই সিনেমা ইনকাম করেছিল 1060 কোটি রুপি। একটু চিন্তা করুন, কোন সিনেমা এরপরে মানে কল্কির পরে ব্যবসা করেছিল পুরো ভারত জুড়ে, পুরো পৃথিবী জুড়ে? কোন ভারতীয় সিনেমা সেটি অনুমান করতে পারছেন? শাহরুখ খান আবার এসে গেছে, বলিউড বাদশা, বলিউড কিং। তিনি কিন্তু 2023 সালে তার একটি সিনেমা মুক্তি পেয়েছিল পাঠান। তারপর এই বছরেই তার আরেকটি সিনেমা মুক্তি পেয়েছিল 7 সেপ্টেম্বর। কি ধরতে পেরেছেন? হ্যাঁ, পারেননি না? জওয়ান। অ্যাটলি কুমারের এই সিনেমা কিন্তু তখন পৃথিবী জুড়ে দারুণ আলোড়ন তুলেছিল। অ্যাটলি কুমার সেই ছেলেটি, লিকলিকে কালো একটি ছেলে, যে একদিন শাহরুখ খানের বাড়ির সামনে এসে একটি সেলফি তুলে চলে গিয়েছিল। আর মনের গভীরে একটি ইচ্ছা তার ছিল, একটি স্বপ্ন ছিল যে তিনি একদিন শাহরুখ খানকে দিয়ে একটি সিনেমা করবেন। আর তিনি তিল করে একটি স্ক্রিপ্ট, একটি চিত্রনাট্য তিনি রচনা করেছিলেন, সেটি হচ্ছে জওয়ান। আর জওয়ান মুক্তি পেয়েছিল 23 সালেই কিন্তু 7 সেপ্টেম্বর। মাত্র 300 কোটি রুপি বাজেটের এই সিনেমা তখন কিন্তু একেবারে দারুণ ব্যবসা করেছিল। এখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান, বলিউড কিং সে তো ছিলই, আর দক্ষিণের যাকে লেডি সুপারস্টার বলা হয় সেই নয়নতারা, সাথে কিন্তু ওই যে দীপিকা পাড়ুকোনের লাকি চার্ম, কিংবা শাহরুখ খানের লাকি চার্ম দীপিকা পাড়ুকোনও ছিল। দীপিকা পাড়ুকোন মানে শাহরুখ খান দৌত চরিত্র অভিনয় করেছিল, সাথে ছিল কিন্তু আরো অনেক বড় সব অভিনেতা অভিনেত্রী। বিশেষ করে দক্ষিণী সিনেমার আরেকজন খুব বড় অভিনেতা বিজয় সেতুপতি, যিনি ভিলেন হিসাবে প্রথম হিন্দি সিনেমাতে আবির্ভূত হলেন। তিনি কিন্তু দক্ষিণী সিনেমাতে দারুণ অভিনেতা, নায়কের চরিত্র অভিনয় করেন বিজয় সেতুপতি। সেই বিজয় সেতুপতি ভিলেন হিসাবে এলেন জওয়ানে।
আর 300 কোটি রুপি বাজেটের এই সিনেমা পৃথিবী ব্যাপী শাহরুখ খান মানে কিং খানের এই সিনেমা কত টাকা ব্যবসা করতে পারে সেটি আপনি আন্দাজ করতে পারছেন, অনুমান করতে পারছেন? আপনার মনে আছে? একটু কমেন্ট করে আপনি কিন্তু বলতেই পারেন যে শাহরুখ খানের জওয়ান পৃথিবী ব্যাপী কত রুপি, কত হাজার রুপি, মানে 1000 নিয়ে তো আলোচনা করছি, কত হাজার রুপি ইনকাম করেছিল একটু অনুমান করুন। কি মনে পড়েছে কিন্তু বলতে পারছেন না? আমি বলে দিই 1160 কোটি রুপি পৃথিবী ব্যাপী শাহরুখ খানের এই জওয়ান, অ্যাটলি কুমারের এই জওয়ান কিন্তু ইনকাম করেছিল। এবার একটু অনুমান করুন কোন সিনেমাটির কথা বলবো যেটি ভারত থেকে পুরো পৃথিবী জুড়ে ভারতীয় সিনেমা 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছিল, মানে 1000 কোটি রুপি ইনকাম করেছিল। এটিও কিন্তু একটি সিনেমার সিকুয়াল। এই সিনেমাতে যে নায়ক তার নাম থাকে রকি। কি ধরতে পেরেছে? পারছেন না? প্রশান্ত নীল এই সিনেমার পরিচালক। তার মানে এবার ধরে ফেলেছেন ঠিক, কেজিএফ চ্যাপ্টার 2। সেই সিনেমা 2022 সালে কিন্তু রিলিজ হয়েছিল 14 এপ্রিল। মাত্র 100 কোটি রুপি বাজেট ছিল কেজিএফ চ্যাপ্টার 2। যশ এবং সঞ্জয় দত্ত এই সিনেমাতেও কিন্তু একজন নায়ক ভিলেন হিসাবে আবির্ভূত হয়েছিল। তখন কিন্তু সঞ্জয় দত্ত বেশ খানিক অসুস্থ হয়ে পড়েন, কারণ তার ক্যান্সার ধরা পড়ে। তারপরও তিনি কিন্তু এই সিনেমার কাজ শেষ করেছিলেন এবং কেমোথেরাপি চিকিৎসা চলছিল, একই সঙ্গে এই সিনেমার কাজও চলছিল। আর যশের এই সিনেমার জন্য সারা পৃথিবী জুড়ে দর্শক অপেক্ষা করে থাকেন। আর সে যশের এই সিনেমা মাত্র 100 কোটি রুপি বাজেট ছিল, ইনকাম করেছিল কত শুধু একটু অনুমান করতে পারছেন? কি আন্দাজ করেন? আপনি হয়তো জানেন কিন্তু বলতে পারছেন না। 1208 কোটি রুপি সারা পৃথিবী ব্যাপী প্রশান্ত নীল এবং যশের এই সিনেমা মুক্তি পেয়ে একেবারে কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। এবার যে সিনেমাটির কথা বলবো, যে মুভিটির কথা বলবো, সেটি বাহুবলীর পরিচালকের। ধরতে পেরেছেন? এস রাজামৌলি। বাহুবলী মুক্তির 5 বছর পর পর্যন্ত, মানে বাহুবলী 2 মুক্তির 5 বছর পর্যন্ত এই পরিচালক আর কোনো সিনেমার কাজ করেননি, কোনো সিনেমা হাতে নেননি এবং পরিচালনাও করেননি। কিন্তু 5 বছর পর তিনি ফিরে এলেন এবং রাজকীয়ভাবে তিনি ফিরে এলেন। সাথে নিয়ে এলেন জুনিয়র এনটিআর, সাথে ছিলেন আরেকজন মেগা স্টার রামাচরণ, সাথে আলিয়া ভাট মানে বোম্বে থেকে গিয়েছিল, আর অজয় দেবগন। এই সবাইকে নিয়ে তিনি একটি সিনেমা তৈরি করলেন, দুর্দান্ত। ধরতে পেরেছেন সিনেমার নামটি কি? এতক্ষণ বুঝে গেছেন, ট্রিপল আর। ট্রিপল আর 550 কোটি রুপি বাজেটের এই সিনেমা কাঁপিয়ে দিয়েছিল কিন্তু সারা পৃথিবী জুড়ে। এস রাজামৌলি মানে একেবারে ধুন্ধুমার ব্যবসা সারা পৃথিবী জুড়ে। আর ভারতীয় সিনেমা হিসাবে এই ট্রিপল আর কত ইনকাম করেছিল, মানে আয় করেছিল কত হাজার কোটি রুপি, আপনি কি অনুমান করতে পারছেন? হ্যাঁ, আপনি অনুমান করতে পারছেন, আমি বুঝতে পারছি। কিন্তু এই সিনেমা যত টাকা ইনকাম করেছিল হয়তো আপনার মনে নেই, আমার মনে আছে, অনেক দর্শকেরই মনে আছে। সেটি কমেন্ট করে নিশ্চয়ই আপনারা জানাবেন। তার আগে বলে নিই, 1230 কোটি রুপি এস রাজামৌলি, তারপরে রামাচরণ আর জুনিয়র এনটিআর, অজয় দেবগন, আলিয়া ভাটের এই সিনেমা সারা পৃথিবী জুড়ে ইনকাম করেছিল। এবার যে সিনেমাটির কথা বলবো সেটি ভারতীয় সিনেমার মধ্যে সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। ধরতে পারছেন? সেখানেও একটি নাম জড়িয়ে গেছে, প্রভাস। কি একটু ক্লু দিয়ে দিলাম, মনে করতে পারছেন? হ্যাঁ, তার সঙ্গে নায়ক হিসেবে কে ছিল? আনুষ্কা শেট্টি। কি এবার কিছুটা মনে অনুমান করতে পারছেন? আর ছিলেন তামান্না ভাটিয়া। ভিলেন কে ছিল?
রানা দুর্গবতী। তার মানে এবার ধরে ফেলেছেন, এখানেও কিন্তু এসে গেছে এস রাজমৌলি, তার সিনেমা বাহুবলী দ্য কনক্লুশন মানে বাহুবলী পার্ট 2। এই সিনেমাটি 2017 সালের 28 এপ্রিল সারা পৃথিবী জুড়ে একেবারে মারমার কাট ব্যবসা করেছিল এই সিনেমা, মানে বাহুবলী 2। সেই সিনেমার কিন্তু তখন একেবারে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত দর্শক আছেন এই সিনেমার একেবারে প্রেমে বুঁদ হয়ে গিয়েছিল। এই সিনেমার বাজেট ছিল কিন্তু অনেক বেশি নয়। এস রাজামৌলি যেসব সিনেমা করেন সেসব সিনেমার বাজেট থাকে অনেক, এবং মানে ভিজুয়াল ইফেক্টের কাজ যেটি থাকে সেটি কিন্তু প্রচুর পরিমাণ থাকে, যে কারণে অনেক টাকা ব্যয় হয়ে যায় একটি সিনেমার। আর এই সিনেমার বাজেট ছিল 250 কোটি ভারতীয় রুপি। আর এই সিনেমা সারা পৃথিবী জুড়ে কত কোটি মানে কত হাজার কোটি ইনকাম করেছিল। হাজার কোটি তো নিশ্চয়ই করেছিল, কিন্তু সেটি আপনি অনুমান করতে পারছেন কত ইনকাম করেছিল? ভারতীয় সিনেমার মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় সিনেমা যেটি সবচেয়ে বেশি টাকা ইনকাম করেছিল। ধরতে পেরেছেন কত? ও, আপনি অনুমান করতে পারছেন কিন্তু বলতে পারছেন কিংবা জানেন সেটি এখন বলতে পারছেন না। 1814 কোটি রুপি ভারতীয় সিনেমা হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা একটি সিনেমা। 1814 কোটি রুপি সারা পৃথিবী প্রভাস, তারপরে তামান্না ভাটিয়া, আনুষ্কা শেট্টি এবং এস রাজামৌলি, রানা দুর্গবতীর এই সিনেমা 1814 কোটি রুপি সারা পৃথিবী থেকে আয় করেছিল। এবার সর্বোচ্চ ভারতীয় সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করা যে সিনেমাটি, সেটির নাম আপনি কি মনে করছেন? তামিল সিনেমা, তেলেগু, মালায়ালাম, না কন্নড়, না হিন্দি? মনে করে দেখুন তো কোন সিনেমাটি ইন্ডিয়ার সিনেমা সারা পৃথিবী থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করেছিল। একটি ক্লু দিই, সিনেমাটির প্রযোজক ছিল কিরণ রাও, আমির খান। হ্যাঁ, ঠিক ধরেছেন, দঙ্গল। এই সিনেমাটি ছিল মহাবীর ফোগাটের একজন কুস্তিগীর, তার জীবনী বায়োপিক হিসাবে একটি সিনেমা ছিল এই দঙ্গল। আর দঙ্গলে তারকা অভিনয় শিল্পীর মধ্যে একমাত্র ছিল সেটা হচ্ছে আমির খান, তার সঙ্গে ছিল ফাতিমা সানা শেখ, আরো নতুন অনেক অভিনয় শিল্পী। মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু আমির খান। আর আমির খান এই সময় কিন্তু তার শরীরের যে সমস্ত ভাঙা গোড়া সেটি করেছিলেন। একবার খুব পাতলা একজন ফোগাট, যিনি আস্তে আস্তে তার শরীরটা মোটা হয়ে যায়। এটার কিন্তু তাকে নানা রকমের প্র্যাকটিসের ভিতর দিয়ে যেতে হয়েছিল এবং শুটিং করতে এই সিনেমার অনেক দিন লেগেছিল। নিতেশ তিওয়ারির এই সিনেমা বাজেট কিন্তু ছিল খুবই অল্পটা, মাত্র 70 কোটি রুপি। আর সেই সিনেমা কত টাকা, আমির খানের এই দঙ্গল কত কোটি রুপি ইনকাম করেছিল সেটি শুধু একটু অনুমান করেন। সারা পৃথিবী জুড়ে তখন কিন্তু বায়োপিক হিসাবে অন্যান্য সিনেমা দেখেছেন ভিজুয়াল ইফেক্টের কারণে সেসব সিনেমা মারমার কাট ডান অ্যাকশন থাকে। এই সিনেমা কিন্তু একটি জীবনী মহাবীর ফোগাটের, যিনি একজন ভারতীয় কুস্তিগীর, তার জীবনী নিয়েই এই সিনেমা। তাহলে এই সিনেমা 70 কোটি মাত্র বাজেট ছিল, 70 কোটি রুপি। মুক্তি পেয়েছিল 2016 সালের 23 ডিসেম্বর। আর সারা পৃথিবী জুড়ে দারুণ আলোড়ন তুলেছিল আমির খানের মিস্টার পারফেকশনিস্ট, মানে তিনি একটি চরিত্রের মধ্যে বসবাস করেন। আমি সবসময় বলি মেথড অ্যাক্টর আমির খান, সবসময় এই কথাটি বলি। আর আমির খান এই সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল। আর পৃথিবী জুড়ে আমির খানের দঙ্গল কত হাজার কোটি রুপি ইনকাম করেছিল শুধু একবার অনুমান করুন। কি, যেহেতু প্রভাসের সিনেমা 1814 কোটি রুপি ইনকাম করেছিল, তার মানে সর্বোচ্চ ইনকামকারী সিনেমা হিসাবে দঙ্গল 2000 কোটি রুপি ইনকাম করেছিল তখন সারা পৃথিবী জুড়ে। ঠিক ধরেছেন আপনি। তার মানে আমির খানের এই সিনেমা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল এবং ভারতীয় সিনেমার মধ্যে সর্বোচ্চ ইনকাম করা একটি সিনেমা, আয় করা একটি সিনেমা, সেটি হচ্ছে বায়োপিক মহাবীর ফোগাটের
একজন কুস্তিগির যিনি, তার বায়োপিক এই সিনেমা 2000 কোটি রুপি সারা পৃথিবী জুড়ে ইনকাম করেছিল। এতক্ষণ ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভারতীয় সিনেমাগুলো 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছিল, সারা পৃথিবী জুড়ে 1000 কোটি রুপি ইনকাম করেছিল, সেটি জানানোর চেষ্টা করলাম। পারে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভক্ত দর্শক আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদের প্রতি অবশ্যই অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা। দেশ এবং প্রবাসে যেখানেই থাকুন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং বিনোদনের নানা রকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।